বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যাকে বলা হয় অপরাধের স্বর্গরাজ্য। দেশের কোথাও মাদক পাওয়া না গেলেও এখানে মেলে, হাত বাড়ালে এখানে মেলে অস্ত্র। সবশেষ সেনাবাহিনী ক্যাম্পে অভিযান চালিয়ে 4 বস্তা টাকা উদ্ধার করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পের দখল কিংবা বেদখল ঠেকাতে আগ্রাসী হয়ে ওঠে 11টি গ্যাং। প্রশ্ন হলো, রাজধানীতে একেবারে এত টাকা, মাদক ও অস্ত্র কিভাবে যাচ্ছে এই ক্যাম্পে? সরকার পরিবর্তনের পর জেনেভা ক্যাম্প হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য মাথা ব্যথা হলো, 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই ক্যাম্পের সন্ত্রাসীদের হাতেই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা থাকতে পারে এসএসএফ এর লুট হওয়া অত্যাধুনিক অস্ত্রগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জেনেভা ক্যাম্প বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের মাত্র 17 একর জায়গা জুড়ে এটির অবস্থান। খুবই ঘিঞ্জি ও ঘন বসতিপূর্ণ এলাকাটি সবার জন্য যেন বিস্ময়ের বিস্ময়। বাংলাদেশ তথা ঢাকার জন্য বিস্ফোরা হিসেবে বিবেচিত হয় স্থানটি, কারণ এখানে বসে জমজমাট মাদকের হাট। সব ধরনের মাদকের পসরা বসে জেনেভা ক্যাম্পে। মাদক কেনা থেকে সেবন সব যেন চলে নির্বিঘ্নে। মাদকের ব্যবসা নির্বিঘ্ন রাখতে এখানে চলে অস্ত্রের ঝনঝনানিও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ঢাকা সিটি কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ডের অধীনে। এখানে প্রায় 50,000 মানুষের বসবাস। ক্যাম্পটি 2 অংশে ভাগ করা, এক পাশে ব্লক এ ও বি, অপর পাশে সি থেকে আই পর্যন্ত 7টি ব্লক। সবচেয়ে বড় ব্লক সি, সবচেয়ে ছোট আই। 8 ফুট বাই 8 ফুটের 3,500 কক্ষ। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। 1973 সালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বিদায় নিলে ক্যাম্পটির দায়িত্ব নেয় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 1975 সালে ক্যাম্পের দায়-দায়িত্ব বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, 2003 সালে হাইকোর্টের এক রায়ে 1971 সালের পরে জন্ম নেওয়া বাংলাদেশের বিহারিরা বাংলাদেশী হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। ক্যাম্পের অধিকাংশ ঘর খুপড়ি বা গোডাউনের মতো। এই খুপড়ি ঘরগুলো যেন এক একটা মধুর হাড়ি, কারণ এই ক্যাম্পে বছরে অন্তত 150 কোটি টাকার মাদক কেনা বেচা হয়। ক্যাম্পটিকে ঘিরে চলে মাদক কারবারিদের আধিপত্যের লড়াই। এই আধিপত্যকে কেন্দ্র করে খুনোখুনি, মারামারি সাধারণ ঘটনা। গ্রেপ্তারও কম করে না। সবশেষ 4 জুন যৌথ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসি থেকে 4 বস্তা টাকা উদ্ধার করেছে। অঙ্কের হিসেবে প্রায় 2.5 কোটি টাকা। ফার্মেসির মালিক ইসাক আহমেদ জানিয়েছেন, এই টাকা শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল তার দোকানে রেখেছিলেন। এত টাকা উদ্ধারের পর সন্ত্রাসীদের নেটওয়ার্ক নিয়ে চিন্তিত আইন শৃঙ্খলা বাহিনী। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রীতিমতো মাথাচাড়া দিয়ে ওঠে জেনেভা ক্যাম্পের অপরাধীরা। 5 আগস্ট এবং পরবর্তী সময়ে মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে গোলাগুলিতে জড়িয়েছে ক্যাম্পের একাধিক গ্রুপ। আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে এ পর্যন্ত অন্তত 7 জন নিহত হন, আর কয়েকশো নারী পুরুষ আহত হয়েছেন। এক সময় ক্যাম্পের মাদক ও অস্ত্রের নিয়ন্ত্রণ ছিল ইশতিয়াক ও 25-এর হাতে। ইশতিয়াক ভারতে করোনায় মারা যান, আর 25 নিহত হন ক্রসফায়ারে। এরপর থেকে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রুপের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। পুলিশের তথ্য মতে ঢাকা সহ সারা দেশে মাদক কারবারে জড়িত বড় বড় ডনের জন্ম এখানে। 5 আগস্টের পর ক্যাম্পের দখল কিংবা বেদখল ঠেকাতে আগ্রাসী হয়ে ওঠে 11টি গ্যাং। এই গ্যাংগুলোর নামও বেশ অন্যরকম। এর মধ্যে 4টি গ্যাংয়ের প্রভাব বেশি। এগুলো হলো ভুইয়া সোহেল গ্যাং, সৈয়দপুরিয়া গ্যাং, ছোট ছোটা মাসুদ রানা গ্যাং ও চুয়া সেলিম গ্যাং। সৈয়দপুরিয়া গ্রুপের অধিকাংশই নারী সদস্য। জেনেভা ক্যাম্পের চারপাশই মূলত খোলা, যে কারণে বাধাহীনভাবে এখানে মাদক ঢুকছে। নারী ও বাচ্চাদের মাধ্যমে মাদকদ্রব্য ঢোকানো হচ্ছে। এছাড়া ময়লার গাড়ি কিংবা বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গেও গাঁজা, হেরোইন, ইয়াবা সহ যাবতীয় মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছে ক্যাম্পের ভেতরে। পুলিশের ধারণা, জেনেভা ক্যাম্পে 3 ধাপে ঢুকেছে শতাধিক আগ্নেয়াস্ত্র।
মাদক ব্যবসা নির্বিঘ্নে চালানোর জন্য আগে থেকে ক্যাম্পে অস্ত্র ছিল। আবার নিয়মিত বিরতিতে সন্ত্রাসীরা এখানে ছোট অস্ত্র কেনা বেচা করে। তবে 5 আগস্ট ক্যাম্পের সন্ত্রাসীরা অস্ত্র পাওয়ার ক্ষেত্রে একেবারে আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছিল। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর মোহাম্মদপুর থানা, আদাবর থানা এবং শেরেবাংলা থানায় লুটপাট চালায় ক্যাম্পের লোকজন। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে শুধু মোহাম্মদপুর থানা থেকে 7 শতাধিক অস্ত্র ও প্রায় 35,000 গোলা বারুদ লুট হয়েছে। এর মধ্যে সরকারি অস্ত্র ছিল 2 শতাধিক ও গোলা বারুদ ছিল 15,000। এছাড়া বেসরকারি লোকজনের জমা রাখা লাইসেন্সকৃত অস্ত্র ছিল প্রায় 550 এবং গোলা বারুদের পরিমাণ ছিল 18 থেকে 20,000। এর মধ্যে মাত্র 100 খানেক অস্ত্র উদ্ধার হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথা এখন এসব অস্ত্র আর গোলা বারুদ নিয়ে। তার চেয়েও বেশি চিন্তা এসএসএফ এর লুট হওয়া অত্যাধুনিক অস্ত্রগুলো নিয়ে। 5ই আগস্ট বিকেলে জেনেভা ক্যাম্পের কাছের গণভবনেও চলে লুটপাট। গণভবনের ভল্টে রাখা এসএসএফ এর 32টি অত্যাধুনিক অস্ত্র তখন লুট হয়েছিল। এসএসএফ এর লুট হওয়ার সরঞ্জামের মধ্যে 2টি অ্যান্টিড্রোন গানও ছিল। এগুলো গণভবনের ছাদে ছিল। যারা লুট করেছে তারা খুব কম টাকায় ক্যাম্পের সন্ত্রাসীদের কাছে এসব অস্ত্র বিক্রি করে দিয়েছিল। সন্ত্রাসীরা সেগুলো বিচ্ছিন্নতাবাদী কোনো গ্রুপের কাছে চড়া দামে বিক্রি করেছে। সে টাকা ক্যাম্পের বেশ কয়েকটি গ্রুপের মধ্যে ভাগ হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। আবার ঢাকা শহরের অনেক আন্দোলন ও মিছিলে লোক সরবরাহ করা হয় এই জেনেভা ক্যাম্প থেকে। বেশিরভাগ ভাঙচুরের নেতৃত্ব দিয়ে থাকে এরা। বেশ কয়েকটি রাজনৈতিক দল যাদের মিছিল মিটিং এ তেমন একটা লোক হয় না, তারা এই ক্যাম্প থেকে লোক ভাড়া করে নিয়ে যায়, এমন তথ্য আছে গোয়েন্দাদের কাছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা উপায়ে লুণ্ঠিত অস্ত্রগুলোর সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। নির্বাচনের আগে সব অস্ত্র বড় মাথা ব্যথার কারণ হতে পারে। আবার কোনো কারণে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই লুণ্ঠিত অস্ত্রগুলো বড় বিপদ ডেকে আনতে পারে। গত সেপ্টেম্বর থেকে ক্যাম্পে একাধিকবার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কিছু অস্ত্র উদ্ধারও করেছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু অদৃশ্য এক হাতের ইশারায় তারা দ্রুত জামিনও পেয়ে যায়। জামিনের ছাড়া পেয়ে তারা এমন এমন মানুষের ছত্রছায়া চলে যায় যাদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুই করার নেই। দর্শক, সরকার আসে, সরকার যায়, শুধু জেনেভা ক্যাম্প থেকে যায় স্বমহিমায়। দেশের সব স্থান থেকে মাদক নির্মূল করা সম্ভব হলেও ক্যাম্পটি থেকে যায় মাদক কারবারিদের দখলে। সাথে চলছে অস্ত্রের ঝনঝনানি। এখানকার কুড়ে ঘরের খুপড়িতে মেলে কোটি কোটি টাকার বস্তা। এভাবে চললে হয়তো একদিন বড় বিপদে পড়তে হতে পারে বাংলাদেশ সরকারকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।